গল্পকথন বাই জ্যোতি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দরজার ওপাশে, তৃতীয় পর্ব। রফিকদের একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে রীতিমতো হকচকিয়ে গেলাম। মৃত বাড়ির এক ধরনের চরিত্র আছে, অনেক দূর থেকে বোঝা যায় এই বাড়ির একজন কেউ নেই। যত রাতি হোক বাড়ির লোকজন জেগে থাকে, সবার চোখে মুখে দিশেহারা ভাব থাকে। এরা হাঁটাচলা করে নিঃশব্দে, কিন্তু কথা বলে উঁচু গলায়। গলার স্বরও বদলে যায়, যে কারণে চেনা মানুষ কথা বললেও মনে হয় অচেনা কেউ। যে কথা বলে সে নিজেও নিজের গলার স্বরে চমকে চমকে ওঠে। মৃত বাড়িতে কখনো বিড়াল থাকে না, এরা নিঃশব্দে বিদায় হয়। আবার যখন সব শান্ত হয়ে আসে তখন এদের দেখা পাওয়া যায়। রফিকদের এটা নিজেদের বাড়ি, আত্মীয় স্বজন সব এ বাড়িতেই আসবে, এটাই স্বাভাবিক। বাড়ি অন্ধকার। বাইরের বারান্দায় বেঞ্চের উপর একটা বিড়াল শুয়ে আছে, ঘুমোচ্ছে না, মাথা উঁচু করে সম্ভবত বৃষ্টি দেখছে। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পর বাতি জ্বলল। দরজা খুলে দিল জুথি। শাশুড়ির মৃত্যুতে একটা কাজ হয়েছে বলে মনে হয়। সে বাপের বাড়ি থেকে এসেছে এ বাড়িতে। মনে হচ্ছে সেও ঘুম থেকে উঠে এসেছে। জুথি ক্লান্ত স্বরে বলল, ভেতরে আসুন, ও ঘুমোচ্ছে। 3 দিন 3 রাত কেউ এক পলকের জন্য ঘুমোতে পারিনি, যা ঝামেলা গেছে। ইস, ভিজে টেজে কী অবস্থা, এত রাতে আসার দরকার ছিল না। আমি বললাম, কবর দেয়া হয়ে গেছে? জি, বাদ-আসর কবর হয়েছে। আত্মীয় স্বজন যারা এসেছিলেন সবাই রাত 8টার মধ্যে চলে গেছেন। এই বাড়িতে শুধু আমি আর আপনার বন্ধু আছে, আর কেউ নেই। একটা কাজের লোক ছিল, মার অসুখের যখন খুব বাড়াবাড়ি হলো তখন সে আমাদের টিভিটা নিয়ে পালিয়ে গেল। জুথি কথা বলছে খুব স্বাভাবিক ভঙ্গিতে, যেন মৃত্যু কিছুই না, আলাদা গুরুত্ব পাবার মতো ঘটনা না। একজন মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে, ব্যাস, ফুরিয়ে গেল। জুথি হাই তুলতে তুলতে বলল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 12 ইঞ্চি টিভি। বিয়ের সময় আমার যে মামা সিঙ্গাপুরে থাকেন উনি প্রেজেন্ট করেছিলেন। খুব সুন্দর ডিজাইন ছিল, ভায়োলেট কালার, নবগুলি সোনালি। চোর নিয়ে গেছে, কি আর করা যাবে বলুন। কিন্তু মার আফসোস যদি দেখতেন। মরবার 8 ঘন্টা আগেও আমাকে বললেন, ও বৌমা, টিভিটা যে নিয়ে গেল। আমি বললাম, আপনি এত অস্থির হবেন না মা, ও আরেকটা কিনে নেবে। মা বললেন, ও কোত্থেকে কিনবে, ওর কি চাকরি আছে? তবা করবার জন্য এক মৌলানা সাহেবকে ডেকে এনেছিলাম। মা ঠিকই তবা করেছেন, ইশারায় 2 রাকাত নামাজ পড়লেন। তখন মৌলানা সাহেবকে বললেন, হুজুর, আমাদের টিভিটা চুরি হয়ে গেছে, দোয়া কালাম দিয়ে কি কিছু করা যাবে? মানুষ মরবার সময় আল্লাহর নাম নিতে নিতে মারা যায়। আম্মা টিভির জন্য আজাহারি করতে করতে মারা গেলেন। বুঝলেন হিমুদা, ওর যদি টাকা থাকতো ওকে বলতাম একটা টিভি কিনে আনতে। একটা টাকা নেই ওর কাছে। রাস্তায় যে ভিখিরিরা থাকে ওদের কাছেও 5-10 টাকা থাকে, ওর কাছে তাও নেই। আমার ভাইয়ের কাছ থেকে টাকা এনে এখানকার খরচ সামলালাম। খরচ তো কম না। হিমুদা, আপনি বাথরুমে ঢুকে গোসল করে নিন, সাবান গামছা আছে। মরা বাড়ি, চুলা ধরানোর নিয়ম নেই। ওর একটা লুঙ্গি পরে ফেলুন। লুঙ্গি অবশ্য ধোয়া নেই, ময়লা। ময়লা লুঙ্গি পরতে যদি ঘেন্না লাগে তাহলে আমার একটা সুতির শাড়ি লুঙ্গির মতো পেঁচিয়ে পরতে পারেন। নতুন শাড়ি, আমি এখনো পরিনি। আমাকে লুঙ্গিই দিন। বাথরুম থেকে বের হয়ে চমৎকৃত হলাম, এর মধ্যে জুথি চা বানিয়ে ফেলেছে। মেঝেতে পাটি পেতে চায়ের কাপ, 1 বাটি মুড়ি, 1 গ্লাস পানি সাজানো। হিমুদা, 1 গাল মুড়ি খান, ঘরে আর কিছুই নেই। চায়ের চিনি ঠিক হয়েছে কিনা দেখুন। আপনি তো আবার চায়ের চিনি বেশি খান। চা খুব ভালো হয়েছে। ওকে কি ডেকে তুলবো? আপনি এসেছেন দেখলে বড় খুশি হতো। অবশ্য ওর খুশি বোঝা খুব মুশকিল। ও খুশি না বেজার সেটা কি আপনি বুঝতে পারেন? পারি, আমিও পারি। ও সবচেয়ে খুশি হয় কখন জানেন? যখন আপনার সঙ্গে দেখা হয়। আর কি যে ভরসা আপনার উপর। ওর ধারণা আপনি সব সমস্যার সমাধান করে দিতে পারেন। আমার বড় মামা যিনি সিঙ্গাপুরে থাকেন তিনি এসেছিলেন। ওকে ডেকে বললেন, চাকরিটা পাওয়া যায় কি না দেখো। পাওয়া না গেলে বিকল্প কিছু চিন্তা করো, ছোটাছুটি করো। চুপচাপ বসে থাকলে তো হবে না। ও কি বলল জানেন? ও বলল, হিমুকে বলেছি, ও সব ব্যবস্থা করে দেবে। আপনি কি কিছু করতে পেরেছেন?
চেষ্টা করছি। ভাইয়া বলে চেষ্টা টেষ্টায় কিছু হবে না, আর হলেও ওই চাকরিটা টিকবে না। সাবহিউম্যান স্পেসিসকে চাকরিতে রাখবে কে? 2 দিন পর আবার ঘাত ধাক্কা দিয়ে ফেলে দেবে। আপনার ভাইয়ের কথা ঠিক না। ভাইয়ের সব কথা ঠিক হয়, ভাইয়া না ভেবেচিন্তে কিছু বলে না। এই বিয়েতে ভাইয়ের কোনো মত ছিল না। ভাইয়া ওকে দেখেই বলেছিলেন, যে পুরুষ দেখতে সুন্দর সে কখনো কাজের হয় না। ভাইয়ার কথা আমাদের পরিবারে কেউ ফেলে না। তারপরও কি করে যেন এই বিয়েটা হয়ে গেল। বিয়ের পর ভাইয়া বলল, তোর হাজবেন্ড কি করে? চাকরি করছে? কি চাকরি করছে কিছু জানিস? বেশি দিন চাকরি করতে পারার তো কথা না, দেখবি হুট করে চাকরি চলে যাবে, তুই পড়বি 10 হাত পানির নিচে। হলো তাই। আমি বললাম, রফিককে ছেড়ে দেওয়ার পরামর্শ কি আপনার ভাইয়া এখনও দিচ্ছেন? এখন সবাই দিচ্ছে। আমার মামাও সেদিন বললেন। মামা খুব বড়লোক তো, তার কথা কেউ ফেলবে না। বড়লোকদের অন্যায় কথাও মনে হয় নেয়। তাহলে তো সমস্যা, শুধু সমস্যা, বিরাট সমস্যা। ভাইয়া বলেছিলেন, তোর এখনো ছেলেপুলে হয়নি, তুই একা থাকিস, কোনো বন্ধন নেই, এখনো তুই অন্য ভালো চিন্তা করতে পারিস, নয়তো পরে খুব আফসোস করবি। তোর হাজব্যান্ড মানুষ না, সাবহিউম্যান স্পেসিস। তার বুদ্ধি শিম্পাঞ্জির বুদ্ধির চেয়ে খানিকটা বেশি। এখনো সময় আছে। কিসের সময় আছে? আলাদা হয়ে যাবার সময়। ভাইয়া বলছে একটা হাফম্যানের সঙ্গে জীবন কাটাতেই হবে এমন তো কথা নেই। আপনারও কি ধারণা রফিক হাফম্যান? আমি জানি না, তবে ভাইয়া সবসময় সত্যি কথাই বলে। রফিক কি আপনাকে প্রচণ্ড রকম ভালোবাসে না? ও কি করে ভালোবাসতে হয় তাই জানে না, চুপচাপ করে বসে থাকা কি ভালোবাসা? তবু ভাইয়াকে আমি মিথ্যা করে বলেছি ও আমাকে প্রচণ্ড ভালোবাসে। ভালোবাসার কথা বড় ভাইয়াকে বলা লজ্জার ব্যাপার, তবু বললাম। তিনি কি বললেন? ভাইয়া বললেন, কুকুর বিড়ালও তো মানুষকে ভালোবাসে, ভালোবাসা কোনো ব্যাপার না। আপনি আলাদা হয়ে যাবার কথা ভাবছেন না তো? যখন ভাইয়ের কথা শুনি তখন মনে হয় ঠিক কথাই বলছে, আবার যখন ওকে দেখি এত মায়া লাগে। আমি জুথির দিকে খানিকটা ঝুঁকে এসে বললাম, একটা গোপন কথা বলছি। আপনাদের দুজনের একসঙ্গে থাকা ভয়ঙ্কর জরুরি। জরুরি কেন? আপনাদের দুজনকে নিয়ে প্রকৃতির বড় ধরনের কোনো পরিকল্পনা আছে। আমার মনে হয় আপনারা জন্ম দেবেন এমন একটি শিশু যে ভুবন বিখ্যাত হবে। জুথি একই সঙ্গে অবিশ্বাসী এবং আনন্দিত গলায় বলল, এসব কে বলল আপনাকে? কেউ বলেনি, অনুমান করছি। আপনাদের দুজনের চরিত্রে কোনো মিল নেই, আবার একই সঙ্গে অসম্ভব মিল। ও আপনাকে যে পরিমাণ ভালোবাসে আপনিও তাকে ঠিক সেই পরিমাণ ভালোবাসেন, আবার ভালোবাসেনও না। আবার দুজনের চরিত্রে এক ধরনের নির্লিপ্ততা আছে, যেন কোনো কিছুতেই কিছু যায় আসে না। চোরের টিভি নিয়ে যাওয়া, বাড়ির প্রধান ব্যক্তির মৃত্যু, দুটি ঘটনা আপনাদের কাছে একরকম। মায়ের মৃত্যুতে রফিক নিশ্চয়ই কান্নাকাটি করেনি? না, করেনি। আপনি যে নিচ থেকে চলে এসেছেন এই নিয়েও সে নিশ্চয়ই কোনো মাতামাতি করেনি। মাতামাতি করা ওর স্বভাব না। মা মারা গেছে, এক ফোঁটা চোখে জল নেই, আরাম করে ঘুমোচ্ছে। আপনিও শুয়ে পড়ুন, 3 দিন 3 রাত ঘুম হয়নি, নিশ্চয়ই আপনারও ঘুম পাচ্ছে। আর আমার কথা হেলাফেলা করে ফেলে দেবেন না, আমার ইন্টুইশন ক্ষমতা খুব ভালো। আপনাদের দুজনের ব্যাপারে যা বলছি তা শুধু অনুমান থেকে বলছি না, ইন্টুইশন থেকে বলছি। আপনি ওকে ছেড়ে দেবেন না। ছেড়ে তো যাচ্ছি না, ছেড়ে যাবার কথা বলছেন কেন? রফিকের চাকরি বাকরি নেই, ও এখন নানান অভাব অনটনের মধ্যে থাকবে। আপনার ভাইয়া ক্রমাগত আপনাকে বুঝিয়ে যাবেন, এই জন্যই বলছি। প্রকৃতির সুন্দর একটা পরিকল্পনা নষ্ট করা ঠিক হবে না। যুথি গম্ভীর গলায় বলল, পরিকল্পনা যদি প্রকৃতির হয় তাহলে তো প্রকৃতিই সেই পরিকল্পনা নষ্ট হতে দেবে না। প্রকৃতি তার পরিকল্পনা ঠিক রাখার চেষ্টা খানিকটা করে, বেশি না। দুজন স্বাধীন মানুষকে প্রকৃতি দড়ি দিয়ে পাশাপাশি বেঁধে রাখবে না। রফিকের ঘুম ভাঙল হাসির শব্দে। সে বিছানা ছেড়ে উঠে এলো। আমাকে দেখে মোটেই বিস্মিত হলো না, যেন এটাই স্বাভাবিক। সে আমার সামনে বসতে বসতে বলল, দুঃস্বপ্ন দেখে। আমি হাই তুলতে তুলতে বললাম, তুই মোটেও দুঃস্বপ্ন দেখিসনি। সুবহ সাদেকের সময় কেউ দুঃস্বপ্ন দেখে না। রফিক শুকনো মুখে বলল, আমি তো দেখলাম, মাকে স্বপ্নে দেখলাম। মা বলল, এই রফিক, তোর তো চাকরি বাকরি কিছু হবে না, তুই খাবি কি? বৌমার সঙ্গে থাকলেও একটা কথা ছিল, সেও থাকবে না। আমি আবার বললাম, সুবহ সাদেকের সময় কেউ দুঃস্বপ্ন দেখে না, তোর ঠিকই চাকরি হবে, আর যুথিও তোকে ছেড়ে কোথাও যাবে না। স্বপ্নটা এত স্পষ্ট,
মা আমার বিছানার পাশে বসেছিল, আমার বাঁ হাতটা ধরেছিল। জুথি আবারও খিলখিল করে হেসে উঠল। কে বলবে আজও এই বাড়িতে একজন মানুষ মারা গেছে? হাসির শব্দে আকৃষ্ট হয়ে বোধহয় বিড়ালটা ঘরে ঢুকেছে। সম্ভবত সে বুঝতে পারছে এই বাড়িতে এখন আর মৃতের ছায়া নেই। পত্রিকার প্রথম পাতায় খবর ছাপা হয়েছে। শিরোনাম, মন্ত্রী অপসারিত, তদন্ত টিম। মোবারক হোসেন সাহেবের যে ছবি ছাপা হয়েছে তা দেখে সবার মনে হতে পারে তিনি অপসারিত হওয়ার কারণে খুব আনন্দ পেয়েছেন। তার মুখ হাসিতে ভরা। ডান হাতের দুটি আঙুলে বিজয়ের ভি চিহ্ন দেখাচ্ছেন। সাংবাদিকদের রসবোধ প্রবল। বেছে বেছে এই ছবিটি তারা ছেপেছে। ভেতর খবরের সঙ্গে বিজয়ের ভি চিহ্ন মোটেই সম্পর্কিত নয়। খবর হলো, মোবারক হোসেন মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করেছেন, দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। সরকার এই সমস্ত অভিযোগ তদন্তের জন্য একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করেছেন। মন্ত্রীর পাসপোর্ট আটক করা হয়েছে এবং তার দেশত্যাগের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জমাট খবর। বিশেষ প্রতিবেদকের নেয়া ইন্টারভিউ ছাপা হয়েছে। প্রতিবেদক: আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি? মোবারক: 48 ঘন্টা পর আপনি তাৎক্ষণিক প্রক্রিয়া জানতে চাচ্ছেন? প্রতিবেদক: খবর শোনার পরপর আপনার মনের অবস্থা কী হয়েছিল? মোবারক: বিস্মিত হয়েছিলাম। প্রতিবেদক: দুঃখিত হননি? মোবারক: দুঃখিত হবার কারণ ঘটেনি। মন্ত্রিত্ব কোনো লোভনীয় কিছু না। প্রতিবেদক: মন্ত্রিত্ব লোভনীয় না হতে পারে, কিন্তু শোনা যাচ্ছে আপনার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ আনা হয়েছে, তদন্ত হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হতে পারে। মোবারক: হতে পারে বলছেন কেন? অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হওয়াটাই কি অবশ্যম্ভাবী নয়? প্রতিবেদক: আপনার কী ধারণা, অভিযোগ প্রমাণিত হবে? মোবারক: অভিযোগ কী তাই এখনও জানি না, জানলে বুঝতে পারতাম অভিযোগ প্রমাণিত হবে কি না। প্রতিবেদক: আপনার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে, এটা কি সত্যি? মোবারক: সত্য নয়, আমার পাসপোর্ট আমার সঙ্গে আছে। সঙ্গে না থাকলেও কোনো ক্ষতি ছিল না। এই মুহূর্তে দেশের বাইরে যাবার কোনো ইচ্ছা আমার নেই। প্রতিবেদক: বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার ব্যাখ্যা কী? মোবারক: ভুল বোঝাবুঝি হয়েছে, এর বেশি কিছু না। প্রতিবেদক: আপনি রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন, এটা কি সত্যি? মোবারক: আমি নিজে কি ভাবছি না না ভাবছি তা আমার চেয়ে সাংবাদিকরা বেশি জানান বলে সবসময় লক্ষ্য করেছি। কাজে কিছু বলতে চাচ্ছি না। ইন্টারভিউ এখানে শেষ হলেও স্টোরি শেষ না। প্রতিবেদক এরপরে কিছু লিখেছেন, যেমন: প্রাক্তন মন্ত্রী মহোদয়কে সাক্ষাৎকার গ্রহণকালে খুব হাসি খুশি দেখাচ্ছিল। যদিও এই আপাত খুশি পুরোটাই যে অভিনয় তা বুঝতে কষ্ট হচ্ছিল না, কারণ এই প্রতিবেদক জানতে পেরেছেন রাজনৈতিক সংকটের পাশাপাশি প্রাক্তন মন্ত্রী মহোদয়ের পারিবারিক জীবনেও সংকট দেখা যাচ্ছে। তার একমাত্র পুত্র দীর্ঘদিন যাবৎ নিখোঁজ। ব্যাপক অনুসন্ধানেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রাক্তন মন্ত্রী মহোদয়কে তার পুত্র সম্পর্কিত প্রশ্ন করা হলে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, নিতান্তই ব্যক্তিগত বিষয়ে আমি আপনার সঙ্গে আলাপ করব না। প্রাক্তন মন্ত্রী মহোদয়ের স্ত্রীও গুরুতর অসুস্থতার কারণে সম্প্রতি গুলশানের এক ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। প্রাক্তন মন্ত্রীর একমাত্র কন্যাও মানসিকভাবে অসুস্থ। তিনি দীর্ঘদিন যাবৎ একজন মনোবিশ্লেষণ চিকিৎসকের চিকিৎসাধীন। জানা গেছে তার অসুস্থতা সম্প্রতি আরও বৃদ্ধি পেয়েছে। খবরের কাগজে কোনো খবর দ্বিতীয়বার পড়া যায় না। এইটা আমি দ্বিতীয়বার পড়লাম। দ্বিতীয়বার পড়ে মনে হলো প্রতিবেদক সাক্ষাৎকারে বিশেষ সুবিধা করতে পারেননি। মোবারক হোসেন সাহেব তাকে কোণঠাসা করে ফেলেছিলেন। সেই শোধনীতি তিনি কন্যার অসুস্থতার খবর দিয়ে সত্যের সঙ্গে খানিকটা মিথ্যা ঢুকিয়ে দিয়েছেন। 10টি সত্যের সঙ্গে একটা মিথ্যা মিশিয়ে দাও, দেখবে মিথ্যাটিও সত্য বলে মনে হবে। কেউই মিথ্যা আলাদা করতে পারবে না, কিন্তু 10টি মিথ্যার সঙ্গে যদি একটি সত্যি মিশাও তাহলে কিন্তু সত্য সত্যই থাকবে, মিথ্যা হবে না। এটা আমার বাবার বাণী নয়, এটা আমার নিজের কথা। এসব এখনও পরীক্ষার পর্যায়ে আছে। পরীক্ষা শেষ হলে আমি যদি পুরোপুরি নিশ্চিত হই তাহলে লিখে ফেলা যাবে। মোবারক হোসেন সাহেবের বাড়িতে একবার যাওয়া দরকার। কখন যাব বুঝতে পারছি না। সবচেয়ে ভালো হয় গভীর রাতে উপস্থিত হলে। রাত 10টায় কোনো বিশিষ্ট মানুষের বাড়িতে গেলে সম্ভাবনা প্রায় 100 ভাগ যে বলা হবে এত রাতে উনি কারোর সঙ্গে দেখা করেন না। 11টার দিকে গেলে বলা হবে উনি ঘুমিয়ে পড়েছেন।
কিন্তু রাত 1টায় উপস্থিত হলে সম্ভাবনা প্রায় 90% যে বিশিষ্ট ব্যক্তি উদ্বিগ্ন মুখে উঠে আসবেন। কাজেই গভীর রাতের দিকে যাওয়াই ভালো। আমি পাঞ্জাবি গায়ে দিলাম। বড় ফুপার অফিসে যাব। মাসের 1 তারিখ। টাকাটা নিয়ে আসা দরকার। টাকা পেলে এ মাসেও ফুপার বাড়িতে যাব না। ফুপা অফিসে ছিলেন। আমাকে দেখে বিরস গলায় বললেন, এসো এসো, মনে মনে তোমাকে এক্সপেক্ট করছিলাম। টাকা নিতে এসেছি ফুপা। বুঝতে পারছি, টাকার কথা সবারই মনে থাকে। সংসার ত্যাগী সাধু সন্ন্যাসীদেরও সবচেয়ে বেশি মনে থাকে। বসো, চা খাও। আপনার সামনাসামনি বসবো না খানিকটা দূরে বসবো? সামনেই বসো। আপনি ভালো আছেন তো ফুপা? ভালো আছি। বাসার অন্য সবাইও ভালো আছে। কাজেই সামাজিক প্রশ্ন উত্তর পর্ব শেষ। চা কি দিতে বলবো? কফি দিতে বলুন। বড়দরের কোনো অফিসারের কাছে গেলে কফি খেতে ইচ্ছে করে। ইচ্ছে করলেও খেতে পারবে না, কফি নেই। বেশ, তাহলে চা। ফুপা চায়ের কথা বললেন। তার সেক্রেটারিকে বললেন, খানিকক্ষণ ব্যস্ত থাকবেন, কেউ যেন না আসে। ফুপার মুখ থেকে বিরস ভাবটা কেটে যেতে শুরু করেছে। হেমো, জি স্যার। ফুপা ভুরু কুঁচকে বললেন, স্যার বলছো কেন? তোমার উদ্ভট ধরনের রসিকতা আমার সঙ্গে কখনো করবে না। আমি তোমাকে গোটা দশক প্রশ্ন করব, তুমি হ্যাঁ এবং না এর মধ্যে জবাব দেবে। সব প্রশ্নের জবাব তো ফুপা হ্যাঁ এবং না দিয়ে দেয়া যায় না। আমি এমনভাবে প্রশ্ন করব যেন হ্যাঁ না দিয়েই জবাব দেয়া যায়। ফুপা, কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে হ্যাঁ না দিয়ে জবাব দিলেও জবাব সম্পূর্ণ হয় না। যেমন আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি যার জবাব হ্যাঁ না দিয়ে দেয়া সম্ভব, কিন্তু জবাব হয় না। উদাহরণ দাও। যেমন ধরুন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি আগে যেমন চুরি করতেন এখনও কি করেন? এর উত্তর কি হ্যাঁ না দিয়ে হবে? আপনি যদি বলেন না, তার মানে হবে এখন আপনি চুরি করেন না, ঠিকই, কিন্তু আগে করতেন। চুপ করো। জি ফুপা, চুপ করলাম। তোমার টাকা আলাদা করে রেখেছি, নিয়ে যাও। থ্যাঙ্কস। চা দিয়ে গেছে। ফুপা গম্ভীর মুখে চায়ে চুমুক দিচ্ছেন। মনে হচ্ছে ওষুধ খাচ্ছেন, অথচ চাটা ভালো হয়েছে। এসি লাগানো ঠান্ডা ঘরে বসে চা খাওয়ার আনন্দই আলাদা। হেমো, জি। তুমি কি মিথ্যা কথা বলো? আগে কম বলতাম, এখন একটু বেশি বলি। কেন বলো? একটা পরীক্ষা করছি ফুপা। 10টা সত্যের সঙ্গে একটা মিথ্যা বলে পরীক্ষা করছি সত্যের ক্ষমতা কেমন। এক ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা। থামো। আমি থামলাম। ফুপা ড্রয়ার থেকে খাম বের করলেন। তিনি টাকা ঠিকই আলাদা করে রেখেছেন। খামের উপর আমার নাম লেখা। হিমু, জি। মিথ্যা বলবে না। যা জিজ্ঞেস করব সত্যি জবাব দেবে। তুমি আমার বাড়িতে যাওনি ঠিকই, কিন্তু আমার ধারণা বাদল এর মধ্যে কয়েকবার তোমার সঙ্গে দেখা করেছে। সত্যি না মিথ্যা? আংশিক সত্য। কয়েকবার আসেনি, একবার এসেছে, তবে বেশিক্ষণ ছিল না। অল্প কিছু সময় ছিল। আমার ধারণা এই 8 ঘন্টা তুমি তাকে গাছ বিষয়ক কোনো বক্তৃতা দিয়েছ। আপনার ধারণা সত্যি। আমি গাছের রোগ নিরাময়ের ক্ষমতা ওকে বলেছি। আফ্রিকান জুলো জাতির মধ্যে এক ধরনের নিয়ম প্রচলিত। গুরুতর অসুস্থ কোনো মানুষ শেষ চিকিৎসা হিসাবে স্বাস্থ্যবান কোনো গাছকে জড়িয়ে ধরে দিনের পর দিন পড়ে থাকে। তাদের ধারণা এতে গাছ থেকে জীবনে শক্তি দেয়। প্রায় সময় দেখা যায় স্বাস্থ্যবান গাছটা রোগাগ্রস্ত হয় এবং মানুষটা সেরে ওঠে। ফুপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমিও তাই ধারণা করেছিলাম। ও আইডিয়া পেয়েছে তোমার কাছ থেকে। কয়েকদিন ধরে দেখছি ও আমাদের বাড়ির পেছনে আম গাছটা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, এসব কি? জবাব দেয় না, হাসে। ওর তো কোনো অসুখ বিসুখ নেই, শুধু শুধু গাছ জড়িয়ে ধরে আছে কেন? অসুখ বসুখ নেই বলছো কেন? ওর অসুখ ওর মাথায়, ওর ব্রেন ডিফেক্ট। আমি নিচু গলায় বললাম, ব্রেন ডিফেক্টের ক্ষেত্রে গাছ চিকিৎসা লাভ হবে কি না কে জানে। কাজ হলে একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে। দেখা যাবে বাদল সুস্থ হয়ে গেল, কিন্তু গাছটা হয়ে গেল ব্রেন ইফেক্টেড গাছ। হিমু, তুমি কি আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছো? জি না ফুপা, আমি সিরিয়াসলি ভাবছি গাছের ব্রেন ডিফেক্ট হয় কি না। যদি হয় তাহলে গাছ কি করে? শোনো হিমু, তোমার কাছে আমি আরেকটা প্রপোজাল দিচ্ছি। দিন। তুমি ওই মেস ছেড়ে অন্য কোনো মেসে যাও, যাতে বাদল তোমাকে খুঁজে বের করতে না পারে। 500 বদলে আমি তোমাকে 1000 করে টাকা দেব। শুধু তাই না, আই উইল রিমেইন এভার গ্রেটফুল।
ছেলেটাকে তোমার ইনফ্লুয়েন্স থেকে বাঁচাতে হবে। সবচেয়ে ভালো হয় যদি তোমাকে সারিয়ে তোলা যেত, এতে সমাজের একটা উপকার হতো। আচ্ছা, তুমি কি বিয়ে টিয়ে করে সংসারী হবার কথা ভাবো? প্রায় ভাবি। তাহলে বিয়ে করে ফেলো। বিয়ের যাবতীয় খরচ আমি দেব। একটা শিক্ষিত মেয়ে বিয়ে করো। আমি মেয়েটার জন্য ভালো চাকরির ব্যবস্থা করে দেব। তোমরা দুজন আমার বাড়িতেও থাকতে পারো। একতলায় দুটো ঘর আমি তোমাদের জন্য ছেড়ে দেব। ধীরে সুস্থে তোমরা আলাদা সংসার শুরু করবে। প্রস্তাব খুব লোভনীয় মনে হচ্ছে ফুপা। আমি শুধু যে প্রস্তাব দিচ্ছি তাই না, আই মিন ইট। তোমার যে একজন পরিচিত মেয়ে আছে, রূপা, ও কি তোমাকে বিয়ে করতে রাজি হবে? বুঝতে পারছি না, কখনো জিজ্ঞেস করিনি। তাহলে জিজ্ঞেস করো, এখনই করো। টেলিফোন নাম্বার জানা আছে? আছে। দেন কল হার, আকসার। ফুপা টেলিফোন সেট এগিয়ে দিলেন। আমি হালকা গলায় বললাম, এত তাড়া কিসের ফুপা? তাড়া আছে, তুমি টেলিফোন করো। আমার সামনে কথা বলতে তোমার যদি অস্বস্তি বোধ হয়, আমি উঠে যাচ্ছি। আপনাকে উঠতে হবে না। রূপাকে পাওয়া গেল। আমি গম্ভীর গলায় বললাম, কেমন আছো রূপা? সে অনেকক্ষণ কোনো কথা বলল না। হ্যালো রূপা। বলো, শুনছি। পরীক্ষা কেমন হচ্ছে? ভালো। কীরকম ভালো? বেশ ভালো। তুমি হঠাৎ এতদিন পর টেলিফোন করলে কী মনে করে? জরুরি কাজে টেলিফোন করলাম। আমার সঙ্গে তো কোনো জরুরি কথা থাকার কথা না তোমার। রেগে রেগে কথা বলছো কেন রূপা? রেগে রেগে কথা বলার কারণ আছে বলেই রেগে রেগে বলছি। তুমি তোমার আস্তানা আবার বদলেছ। পুরনো ঠিকানায় খোঁজ নিতে গিয়ে আমি হতভম্ব। তুমি যে ঘরে থাকতে সেখানে গুন্ডা ধরনের এক লোক লাল রঙের একটা হাফ প্যান্ট পরে শুয়েছিল। আমি হতভম্ব। কি যে ভয় পেয়েছিলাম। তোমার কি উচিত ছিল না আমাকে ঠিকানা বদলে ব্যাপারটা জানানো? অবশ্যই উচিত ছিল। তোমার কি উচিত ছিল না আমার জন্মদিনে আসা? আমি রাত 11টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছি। থাক এসব, এখন তোমার জরুরি কথা বলো। রূপা, তুমি কি বিয়ের কথা ভাবছো? কি বললে? তুমি বিয়েটের কথা ভাবছো নাকি? পরিষ্কার করে বলো, কি বলতে চাও? জানতে চাচ্ছিলাম, আমি যদি তোমাকে বিয়ের কথা বলি তুমি কি রাজি হবে? অল্প কথা উত্তর দাও, কুইজ প্রশ্নের মতো, হ্যাঁ অথবা না। রূপা শীতল গলায় বলল, তোমার এ জাতীয় রসিকতা আমার ভালো লাগে না। তুমি যে জীবনযাপন করো তাতে এ ধরনের রসিকতায় হয়তো কোনো গুরুত্বপূর্ণ স্থান আছে, আমার জীবনে নেই। তুমি নানান ধরনের এক্সপেরিমেন্ট তোমার জীবন নিয়ে করতে পারো, আমি পারি না। তুমি আসল প্রশ্নের উত্তর দাওনি। সত্যি যদি উত্তর চাও তাহলে বলছি, তুমি চাইলে আমি রাজি হব। আমি জানি তা হবে আমার জীবনের সবচেয়ে বড় ভুল, তারপরেও রাজি হব। আমি যে রাজি হব তাও কিন্তু তোমার জন্য। আচ্ছা রূপা, রাখি কেমন? টেলিফোন নামিয়ে আমি করুণ চোখে ফুপার দিকে তাকালাম। ফুপা বললেন, মেয়ে কী বলল? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, হেসে ফেলল, এখনও বোধহয় হাসছে। আপনার কথা টেলিফোন করতে গিয়ে আমি একটা লজ্জার মধ্যে পড়লাম। রূপা এমনভাবে হাসছে যেন পাগলের প্রলাপ শুনল। ফুপা আজ উঠি? ফুপা ক্লান্ত গলায় বললেন, আজ তারিখ কত? আজ হলো আপনার 22শে চৈত্র। বাংলা তারিখ দিয়ে কী করব, ইংরেজিটা বলো। এপ্রিলের 5 তারিখ। দিন তারিখ কি সব মুখস্থ থাকে? সব দিন থাকে না, আজকেরটা আছে, আজ পূর্ণিমা। প্রতিপাদ্য শুরু হবে। প্রতিপাদ ব্যাপারটা কি? ব্যাপারটা কি বলতে যাচ্ছিলাম, তার আগে ফুপা আমাকে থামিয়ে দিলেন। বিরক্ত মুখে বললেন, তুমি যাও, পূর্ণিমা দেখো গিয়ে, ভালো করে দেখো। আসলে অনেকদিন পূর্ণিমা দেখা হচ্ছে না। জ্যোৎস্না রাতে পথে বের হলেই পূর্ণিমা দেখা যায় না, তার জন্য দীর্ঘ প্রস্তুতি লাগে। পূর্ণিমা দেখতে হলে শরীর হালকা করতে হয়। সারাদিনে কখনো গুরু ভোজন করা যাবে না, অল্প আহার, ফলমূল, দুধ। দিনে কখনো চোখ মেলা যাবে না। সূর্যালোক দেখা বা গায়ে রোদ লাগানো পুরোপুরি নিষিদ্ধ। চাঁদ আকাশের মাঝামাঝি পর্যন্ত উঠলে তবেই চোখ মেলা যাবে। তার আগে বরফ শীতল পানিতে গোসল করে নিতে হবে। পূর্ণিমা দেখতে হবে বনে গিয়ে। আশেপাশে ইলেকট্রিকের আলো, কুপির আলো বা মোমের আলো কিছুই থাকবে না। জ্যোৎস্না দেখা যাবে, তবে চাঁদের দিকে একবারও তাকানো যাবে না। সঙ্গে দ্বিতীয় ব্যক্তি থাকতে পারবে না। এমন কঠিন নিয়মকানুনে এখনও জ্যোৎস্না দেখা হয়নি। তাছাড়া এভাবে জ্যোৎস্না দেখা দুর্বলচিত্ত মানুষের জন্য নিষিদ্ধ। এরা সৌন্দর্যের এই রূপ
সহ্য করতে পারে না। প্রচণ্ড ভাবাবেশ হয়, যার ফল সুদূর প্রসারী। জ্যোৎস্নার অলৌকিক জগতের একবার ঢুকে গেলে লৌকিক জগতে ফিরে আসা নাকি কখনোই সম্ভব না। খুব শীঘ্রই এক রাতে জ্যোৎস্না দেখতে যাব। এদিকের কাজটা একটু গুছিয়ে নেই, রফিকের সমস্যাটা মিটে যাক। মনে অশান্তি রেখে চন্দ্রস্না তো পৃথিবী দেখার নিয়ম নেই। বেল টিপতেই মোবারক হোসেন সাহেব নিজেই দরজা খুলে দিলেন। সহজ গলায় বললেন, এসো হিমু। যেন তিনি আমার জন্য অপেক্ষা করছিলেন। সাধারণ মানুষ থেকে মন্ত্রী পর্যায়ে ওঠা খুব কঠিন, কিন্তু নেমে আসাটা অত্যন্ত সহজ। মোবারক সাহেবকে দেখে তাই মনে হচ্ছে। ওনার পরনে সাদা লুঙ্গি, খালি গা, কাঁধে ভেজা গামছা। তিনি সহজ গলায় বললেন, শরীরটা তেতে আছে, ভিজে গামছা দিয়ে রাখলাম, এতে শরীর ঠান্ডা থাকে। কোনো খবর আছে হিমু? না, কোনো খবর নেই, আপনার খবর নিতে এসেছি। আমার খবর নেওয়ার জন্য তো এখন বাড়িতে আসার দরকার পড়ে না। পত্রপত্রিকা রোজই কিছু না কিছু বেরোচ্ছে। পত্রিকা পড়ো না? মাঝে মাঝে পড়ি। আমার খবর সব আপ টু ডেট জানো তো? কিছু কিছু জানি। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, এটা জানো? না। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। বুদ্ধিমান লোক মাঝে মাঝে প্রথম শ্রেণীর বোকার মতো কাজ করে। আমিও তাই করেছি। টাকা পয়সা অনেক ব্যাংকেই ছিল আমার নিজের নামে। কিছু যে অন্যের নামে রাখা দরকার, কিছু ক্যাশ দরকার, এটা কখনো মনে হয়নি। আপনার ব্যাংকে কত টাকা আছে? জবাব দেবার আগে মোবারক হোসেন সাহেব কিছুক্ষণ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, 5 কোটি টাকার মতো। আমরা ঠিক আগের মতো বারান্দায় বসলাম। মোবারক হোসেন সাহেব ইজে চেয়ারে শুয়ে মোড়ায় পা তুলে দিলেন। তিতলিকে ডেকে বললেন টক দই দিতে। হেমো, জি স্যার। 5 কোটি টাকা আছে জানার পরও তুমি দেখি তেমন অবাক হওনি। 5 কোটি টাকা যে কত টাকা সে সম্পর্কে বোধহয় তোমার ধারণা নেই। অনেক টাকা, তা বুঝতে পারছি। পারছো বলে মনে হয় না। অনেক তো বটেই। সে অনেকটা কত অনেক তা কি জানো? 5 কোটি টাকা দিয়ে কী করা যায় বলো তো? 5 কোটি দেশলাই কেনা যায়। একটা দেশলাইয়ের দাম 1 টাকা। তবে একসঙ্গে এত টাকা দেশলাই কিনলে কিছুটা বোধহয় সস্তা হবে। 8 আনা পিস পাওয়া যেতে পারে। তাহলে 10 কোটি দেশলাই পাওয়া যাবে। এই জীবনে আর দেশলাই কিনতে হবে না। তুমি ব্যাপারটাকে ফানি সাইডে নিয়ে যাবার চেষ্টা করছো। ফানি সাইডে নেবার দরকার নেই। 5 কোটি টাকা যে কী পরিমাণ টাকা আমি অন্যভাবে তোমাকে ধারণা দেই। ধরো টাকাটা তুমি যদি শুধু ব্যাংকে রেখে দাও তাহলে কি হবে? 15% রেটে ইন্টারেস্ট কত আসে? মনে মনে হিসাব করতে পারো। 5 টাইমস 15 ডিভাইডেড বাই। আমি তাকিয়ে আছি। মোবারক হোসেন সাহেব চোখ বন্ধ করে হিসাব করে যাচ্ছেন। তিতলি যখন এসে বলল, বাবা দই নাও, তখন বিরক্ত মুখে চোখ মেললেন। তার হিসেবে গণ্ডগোল হয়ে গেছে। অসময়ে আসার জন্য তিনি মেয়ের দিকে রাগে রেগে চোখে তাকিয়ে আছেন। তিতলি বলল, বাবা আমি তোমাদের সঙ্গে বসবো? আমাদের সঙ্গে বসার দরকার কি? বারান্দায় চা দিতে বলেছি, এই জন্যই বসতে চাচ্ছি। সে আমার মুখোমুখি চেয়ার টেনে বসল। বাবাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আমাকে বলল, ভাইয়ের কোনো খোঁজখবর পেয়েছেন? না। খোঁজার চেষ্টা করেছেন? না, তাও করিনি। এই সত্যি কথাটা যে বললেন তার জন্য আপনাকে ধন্যবাদ। এসেছেন কী জন্যে? আমাদের দুর্দশা দেখতে? আমি সহজ গলায় বললাম, আমি আসলে একটা সুপারিশ নিয়ে এসেছি। একজনের চাকরি বিষয়ে একটা সুপারিশ। আমার এক বন্ধুর চাকরি চলে গেছে। পুরোপুরি এখনও যায়নি, সামান্য সুতায় ঝুলছে। আপনার বাবার সুপারিশে হয়তো চাকরিটা হবে। তিতলি বিস্মিত চোখে তাকিয়ে রইল। মোবারক হোসেন সাহেব কৌতূহলী গলায় বললেন, তুমি কি সত্যি সুপারিশ নিতে এসেছ? জি স্যার। সবাই তো মন্ত্রিত্ব থাকাকালীন নানান সুপারিশ নিয়ে আসে। আমি এসেছি যখন আপনার মন্ত্রিত্ব নেই, কিছুই নেই। তুমি তাহলে জেনে শুনে এসেছ আমার সুপারিশে কাজ হবে না? তা নয় স্যার, আমি জানি আপনার সুপারিশ এখন অনেক বেশি কাজ হবে। কারণ সবাই জানে আপনি আবার স্টেজে আসবেন। আসার সম্ভাবনা অনেক বেশি। যদিও এখন আপনি কেউ না, নোবডি, তবু ভবিষ্যতের কথা ভেবে তারা আপনাকে খুশি রাখবে। যা সুপারিশ করতে এসেছ তার নাম কি? সুপারিশ কার কাছে করতে হবে? আমি পকেট থেকে কাগজ বের করতে করতে বললাম, সব এখানে লেখা আছে স্যার। ও আমার ঘনিষ্ঠ বন্ধু, ওর নাম রফিক। তুমি বসো, আমি টেলিফোন করে দেখি তোমার কথা সত্যি কি না পরীক্ষা হয়ে যাক। আমি চুপচাপ বসে রইলাম।
তিতলি নামের রাগী এবং অহংকারী মেয়েটি আমার সামনে বসে আছে। তার ঠোঁটে হাসির ক্ষীণ আভাস। কি মনে করে সে হাসছে কে জানে। আমি বললাম, আপনার মা কেমন আছেন? ভালো না। ওনার ঠিকানাটা আমাকে দেবেন, ওনাকে একটু দেখতে যাব। কেন? এমনি যাব। আপনি বিনা উদ্দেশ্যে কিছু করেন না, আপনার কোনো একটা উদ্দেশ্য তো আছেই। উদ্দেশ্যটা বলুন, তারপর ঠিকানা দেব। উদ্দেশ্য বলার সময় হলো না। মোবারক হোসেন সাহেব ফিরে এসেছেন। তিনি ইজি চেয়ারে বসতে বসতে বললেন, হিমু, তুমি তোমার বন্ধুকে আগামীকাল চাকরিতে জয়েন করতে বলো, আমি কথা বলেছি। ধন্যবাদ স্যার, আমি তাহলে উঠি। বসো, চা খেয়ে যাও, চা আনছে। এদের বাড়ির বড় বুবু চা দিয়ে গেছে। মোবারক হোসেন সাহেব চায়ের কাপে চুমুক দিচ্ছেন। তিতলি চায়ের কাপে মুখের কাছে নিয়ে নামিয়ে রেখেছেন। মনে হচ্ছে কিছু বলবে। কি বলবে তা গুছাতে সময় লাগছে। সে বাবার দিকে কঠিন দৃষ্টিতে তাকালো। মোবারক হোসেন সাহেব বললেন, তোর কি হয়েছে? কিছু হয়নি। এরকম করে তাকাচ্ছিস কেন? যেভাবে আমি তাকাই সেভাবেই তাকাচ্ছি। তুই এখান থেকে যা, আমি হিমের সঙ্গে কথা বলবো। যা বলার আমার সামনে বলো, আমি কোথাও যাব না। সে আবারও চায়ের কাপ মুখের কাছে নিল, আবারও নামিয়ে রাখল। মেয়েটির এই হঠাৎ পরিবর্তনের কোনো কারণ ধরতে পারছি না। আমি চা শেষ করে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, স্যার আজ যাই, অন্য আরেকদিন আসবো। তিতলি বলল, অন্যদিন টন্যদিন না, আপনি আর এ বাড়িতে আসবেন না। আর কেউ জানুক আর না জানুক, আমি জানি ভাইয়া নিখোঁজ হয়েছে আপনার কারণে। আপনাকে আমি এত সহজে ছাড়ব না। আমি আবার বসে পড়লাম। মোবারক হোসেন সাহেব বললেন, কটা বাজে দেখো তো হিমু। স্যার আমার সঙ্গে ঘড়ি নেই। মোবারক হোসেন সাহেব মেয়ের দিকে তাকিয়ে বললেন, তোর ঘড়িতে কটা বাজে মা? তিতলি জবাব না দিয়ে উঠে পড়ল। তেজি ভঙ্গিতে সিঁড়ি দিয়ে একতলায় নেমে গেল। মোবারক হোসেন সাহেব বড় একটা নিঃশ্বাস ফেলে বললেন, মেয়েটা দ্রুত অসুস্থ হয়ে পড়ছে, টেনশন নিতে পারছে না, ঘন ঘন ইমোশনাল আউটব্লাস্ট হচ্ছে। সুখের কথা হচ্ছে এইসব আউটব্লাস্টের স্থায়িত্ব অল্প। কিছুক্ষণের মধ্যে সে নিজেকে সামনে নিচ্ছে। হিমু, ওই শোবার ঘরে ঢুকে দেয়াল ঘড়িতে কত সময় একটু দেখো তো। আমি ঘড়িতে দেখলাম 9:21। তিনি আবারও দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। নিজের মনে কথা বলছেন এমন ভঙ্গিতে বললেন, তিতলির মাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া দরকার। ব্যাংককের আমেরিকান হাসপাতাল ভালো চিকিৎসা করে, সেখানেই নেয়ার কথা, নিতে পারছি না। টাকার সমস্যা তো আছেই, তার চেয়ে বড় সমস্যা আমাকে বাইরে যেতে দিবে না। একজনের কাছে টাকা চেয়েছিলাম, রাত 8টায় তার দিয়ে যাবার কথা। মনে হয় সে আসবে না। তোমার কি মনে হয়? না আসার সম্ভাবনাই বেশি। মানুষকে চেনা বড়ই মুশকিল। যার টাকা নিয়ে আসার কথা সেও বলতে গেলে কোটিপতি। তাকে কোটিপতি করেছি আমি। প্রয়োজনীয় পারমিটগুলোর ব্যবস্থা আমিই করে দিয়েছি। হিমু, তোমার কি ধারণা এই পৃথিবীতে কত ধরনের মানুষ আছে? স্যার, পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে মাত্র। 2 ধরনের? জি, আমি সমস্ত মানুষকে দুভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আছে হা মানুষ। এরাই দলে ভারী, বলতে গেলে সবাই এই দলে। মানুষের সব গুণ তাদের মধ্যে আছে, আবার দোষও আছে, কোনোটাই বেশি না, সমান সমান। প্রকৃতি সাম্যাবস্থা পছন্দ করে। একটা পরমাণুর কথাই ধরুন না কেন, পরমাণুতে নেগেটিভ চার্জের যতগুলো ইলেকট্রন আছে, পজিটিভ চার্জের ঠিক ততগুলোই প্রোটন আছে। হ্যাঁ মানুষগুলো পরমাণুর মতো। দ্বিতীয় দলে আছে না মানুষ। মানুষের কোনো কিছুই তাদের মধ্যে নেই, তারা শুধু দেখতেই মানুষের মতো। এরা আসলে পিশাচ ধরনের। প্রকৃতির সাম্যাবস্থার নীতি এদের মধ্যে কাজ করে না। এদের মনে কোনো রকম মমতা নেই। একটা খুন করে এসে হাত মুখ ধুয়ে ভাত খাবে, পান খাবে, সিগারেট টানতে টানতে 2-একটা মজার গল্প করে ঘুমোতে যাবে। তাদের ঘুমের কোনো সমস্যা হবে না, কারণ না মানুষরা সাধারণত স্বপ্ন দেখে না, আর দেখলেও দুঃস্বপ্ন কখনো দেখে না। এই জাতীয় মানুষ তুমি দেখেছো? জি দেখেছি। এই জাতীয় মানুষদের সঙ্গে আমি অনেক দিন ছিলাম। আমার মামারা সবাই এই জাতীয় মানুষ। বলো কি? আমার বড় মামা নিজে খুন হয়েছিলেন। কিছু লোকজন মাছ ধরার বড় থোর দিয়ে তাকে এফোর ওফোর করে ফেলেছিল। এই অবস্থাতেও তিনি ম্যাজিস্ট্রেটের কাছে ডেথ বেড কনফেশন করে 4 জন নির্দোষ মানুষকে ফাঁসি দিয়ে গেলেন। বললেন এরাই তাকে মেরেছে। ডেথ বেড কনফেশনের কারণে ওই 4 জনের যাবজ্জীবন হয়ে গেছে। আশ্চর্য। আমার মেজো মামা গোটা 5 খুন করেছে। অতি ধুরন্ধর ব্যক্তি, তাকে কেউ ফাঁসাতে পারেনি।
বহাল তবিয়তে এখনও বেঁচে আছেন, 70-এর উপর বয়স, চোখে দেখতে পান না। কেউ কাছে গিয়ে বসলে খুনের গল্প করেন। এই গল্প বলতে পারলে খুব আনন্দ পান। তার কাছ থেকে শুনেছি, মানুষ জবাহ করলে কণ্ঠনালী দিয়ে ফুস করে গরম বাতাস বের হয়। চুপ করো। আমি গল্প থামিয়ে মোবারক হোসেনের মতোই পা নাচাতে লাগলাম। মোবারক হোসেন সাহেব আধশোয়া অবস্থা থেকে উঠে বসলেন, তিক্ত গলায় বললেন, অবলীলায় তুমি এই গল্প বললে, তোমার খারাপ লাগলো না? না। ওদের রক্ত তো তোমার শরীরও আছে। তা আছে, আমার বাবা দেখে শুনে ওই পরিবারের মেয়ে বিয়ে করেছিলেন, যাতে আমি মায়ের দিক থেকে 23টি ভয়াবহ ক্রোমোজোম নিয়ে আসতে পারি। আনতে পেরেছ? ঠিক ধরতে পারছি না। না মানুষদের কথা শুনলাম। সাধু সন্ন্যাসীরা কোন শ্রেণীর? যারা মহাপুরুষ তাদের দলটা কি? তারাও না মানুষ, পিশাচ এবং মহাপুরুষ সবাই এক দলে, এরা মানুষ নন। এই জাতীয় কথাবার্তা কি তুমি সবসময় বলো? না, আজ আমাকে বলছো। সবসময় বলার সুযোগ হয় না, সুযোগ হলে বলার চেষ্টা করি। আমার কিছু শিষ্য আছে, এরা আগ্রহ করে আমার কথা শুনে, বিশ্বাসও করে। তুমি নিজেকে কোন দলে ফেলো? না মানুষের দলে? জি না, তবে না মানুষ হবার চেষ্টা করছি। যদিও বা জানি চেষ্টা করে না মানুষ হওয়া খুব কঠিন, জন্মসূত্রে হতে হয়। আপনি যেমন জন্মসূত্রে না মানুষ। পিশাচত্বে বলছো নিশ্চয়ই? জি, পিশাচত্বেই বলছি। তবে পিশাচ না মানুষদের একটা বড় সুবিধা হচ্ছে, এরা খুব সহজেই মহাপুরুষ না মানুষ হতে পারে। হ্যাঁ মানুষরা তা কখনো পারে না। তুমি কি আমাকে প্রিচ করার জন্য কথা বলছো? জি না, আমি ধর্মপ্রচারক না, আমি একজন সাধারণ হ্যাঁ মানুষ, যে একজন বন্ধু চাকরির জন্য মন্ত্রীর কাছে ছোটাছুটি করে। মহাপুরুষরা এই কাজ কখনো করবে না। তাদের মমতা কখনো একজনের জন্য না, অনেকের জন্য। তারা ব্যক্তিকে দেখেন না, তারা সমষ্টিকে দেখেন। হিমু। জি স্যার। যাও, বাড়ি যাও। একটা কথা তোমাকে বলি, তুমি অতিশয় ধুরন্ধর ব্যক্তি, সুচ হয়ে ঢোকার চেষ্টায় আছো। আমার ব্যাপারে এ চেষ্টা করবে না। শিষ্য হবার বয়স আমার না। এই বয়সে তোমার শিষ্য হবে এরকম মনে করার কারণ ঘটেনি। আল্লাহ খোদা, পাপ পুণ্য এসব নিয়ে আমি কোনোদিনই মাথা ঘামাইনি, ভবিষ্যতেও ঘামাবো না। যাবার আগে আরেকটা কথা শুনে যাও। তুমি যে কাজে এসেছিলে সে কাজ হয়ে গেছে। বন্ধুর চাকরি হয়েছে, কাজে এ বাড়িতে আর আসবে না। জি আচ্ছা স্যার, জহিরের কোনো খোঁজ যদি পাই তাহলে কি আসবো? না, তাহলে আসবে না। ভালো কথা। জহিরও কি তোমার শিষ্য? জি না, এ পর্যন্ত মাত্র 2জন শিষ্য পেয়েছি, আমার ফুফাতো ভাই বাদল আর তরঙ্গিনী ডিপার্টমেন্টাল স্টোরের সেলসম্যান আসাদ। উপদেশ দেয়া আমার স্বভাব না, তবে একটু উপদেশ দেই, শিষ্যের সংখ্যা আর বাড়িও না। জি আচ্ছা। তুমি করো কি? কাজকর্মের কথা বলছি না। কাজকর্ম যে কিছু করো না তা তো বুঝতে পারছি, তারপরও মানুষ কিছু করে, সেটাই জানতে চাচ্ছি। আমি ঘুরে বেড়াই, ইন্টারেস্টিং কোনো কিছু চোখে পড়লে আগ্রহ নিয়ে দেখি। একটা ইন্টারেস্টিং জিনিসের কথা বলো, তাহলে বুঝতে পারবো কোনটা তোমার কাছে ইন্টারেস্টিং, কোনটা নয়। সব কিছুই আমার কাছে মোটামুটি ইন্টারেস্টিং লাগে, তবে একটা দৃশ্য একবার দেখলেই ইন্টারেস্ট নষ্ট হয়ে যায়, দ্বিতীয়বার দেখতে ইচ্ছে করে না। সেই অর্থে সব ইন্টারেস্টিং জিনিসই মোটামুটি দেখা হয়ে গেছে, দু একটা বাকি, সেগুলো দেখা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আমাকে বলো, দেখি আমি পারি কিনা। একটা মানুষকে যখন ফাঁসি দেওয়া হয় তখন সে কি করে তা আমার খুব দেখার শখ, অর্থাৎ ফাঁসির মঞ্চে ওঠার আগে সে কি করে তাকায়, কিভাবে নিঃশ্বাস নেয়। অবধারিত মৃত্যুর কথা আমরা সবাই জানি, কিন্তু মৃত্যুক্ষণ জানি না বলে ব্যাপারটা বুঝতে পারি না। যদি মৃত্যুক্ষণটা জেনে যাই তখন কি হয় সেটাই আমার দেখার বিষয়। মানুষের যে দুটি শ্রেণীর কথা বললে তার বাইরেও একটা শ্রেণী আছে, উন্মাদ শ্রেণী। তুমি সেই শ্রেণীর, এমন উন্মাদ যা চট করে বোঝা যায় না। আমার আগে কি তোমাকে এই কথা কেউ বলেছে? আমার ফুপা প্রায়ই বলেন, তাকে আমার রিগার্স দেবে। তিনি নিশ্চয়ই তার বাড়িতে তোমাকে ঢুকতে দেন না। ইদানিং দিচ্ছে না, তার বাড়িতে যাতে না যাই সেজন্য আমি মাসে মাসে 500 টাকা পাই। শুনে ভালো লাগলো। আচ্ছা তুমি যাও, তুমি আমার যথেষ্ট সময় নষ্ট করেছো। আর না। রাস্তায় নেমে অনেকক্ষণ চিন্তা করলাম কোথায় যাব। রফিককে চাকরির খবরটা দেওয়ার জন্য নারায়ণগঞ্জ যাওয়া দরকার, যেতে ইচ্ছে করছে না। মাথায় চাপা যন্ত্রণা হচ্ছে, ভাবভঙ্গিতে মনে হচ্ছে ভয়ঙ্কর ব্যথা আবার আসছে। ব্যথাটা পথের মধ্যে আমাকে কাবু করার আগেই বাড়ি ফিরে যাওয়া দরকার। দরজা জানলা বন্ধ করে ঠান্ডা মেঝেতে শুয়ে থাকতে হবে, মাথা ঢেকে রাখতে হবে ভেজা গামছায়। কিছু খেয়ে নেওয়া দরকার, একবার ব্যথা শুরু হলে
24 ঘন্টা কিছু মুখে দিতে পারবো না। কড়া কিছু ঘুমের ওষুধ খেয়ে নিলে কেমন হয়? এমন ডোজে খেতে হবে যাতে 24 ঘন্টায় মরার মতো ঘুমিয়ে থাকি। ঘুম ভাঙলে দেখব মাথার যন্ত্রণা নেই। বড় দেখে একটা ফার্মেসিতে ঢুকে পড়লাম। কড়া কিছু ঘুমের ওষুধ দিতে পারবেন? ফার্মেসির মাঝবয়সী কর্মচারী নির্লিপ্ত গলায় বললেন, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া পারবো না। ডাক্তার এখন কোথায় পাবো বলুন? বিরাট সমস্যা। আমার এক ছোট ভাই আছে, মেন্টাল কেস। খুব বাড়াবাড়ি করলে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়। এখন খুব বাড়াবাড়ি করছে, অথচ ঘরে ওষুধ নেই। ওনার প্রেসক্রিপশনটা নিয়ে আসেন। ছুটে বের হয়ে এসেছি, প্রেসক্রিপশনের কথা মনে ছিল না ভাই। কি যে যন্ত্রণা করছে, লম্বা লাঠি নিয়ে সবাইকে তাড়া করছে। এই সময় কি আর প্রেসক্রিপশনের কথা মনে থাকে? তাকে কোনো ওষুধ দেওয়া হয় এটা জানা দরকার না? এতদিন ফার্মেসি চালাচ্ছেন, আপনি কি ডাক্তারের চেয়ে কম জানেন নাকি? এমন একটা কিছু দিন যাতে 24 ঘন্টা ঘুমিয়ে থাকে। হিপনল নিয়ে যান, 10 মিলিগ্রামের 4টা ট্যাবলেট খাইয়ে দেন। 24 ঘন্টা নড়াচড়া করবে না। মরে যাবে না তো? আরে না, মানুষ মরা কি এত সহজ? খাওয়ার কতক্ষণ পর অ্যাকশন হয়? আধ ঘন্টার মধ্যে অ্যাকশন শুরু হবে। দিন তাহলে 4টা হিপনল। 4টা হিপনল ফার্মেসির কর্মচারীর সামনেই মুখে দিয়ে গিলে ফেললাম। হাসি মুখে বললাম, 1 গ্লাস পানি দিন, মুখ তিতা তিতা লাগছে। ভদ্রলোক কোনো উচ্চবাচ্য করলেন না, তার চোখ অবশ্য বড় বড় হয়ে গেল। পানি এনে দিলেন। আমি এক চুমুকে পানি খেয়ে হাই তুলতে তুলতে বললাম, একটা টেলিফোন করব, টেলিফোনটা দিন। ভয় নেই, কল পিছু 5 টাকা করে দেব। আমার বন্ধুকে একটা খবর দিতে হবে। ও চাকরি হয়েছে সেই খবর। অবশ্য বন্ধুর বাড়িতে টেলিফোন নেই, ওদের পাশের বাসায় একটা টেলিফোন আছে, অন রিকোয়েস্ট, অর্থাৎ বিনত গলায় বললে ওরা ডেকে দেয়। টেলিফোন তালাবন্ধ। তালাবন্ধ থাকলে খোলবার ব্যবস্থা করুন। যত তাড়াতাড়ি করবেন ততই ভালো। বেশি দেরি হলে আপনার দোকানে ঘুমিয়ে পড়ব। আমার হাট খুব দুর্বল। যে কড়া ঘুমের ওষুধ খাইয়েছেন, এখানে ভালো মন্দ কিছু হয়ে যেতে পারে। তখন আপনি বিপদে পড়বেন। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিন। ভদ্রলোক শঙ্কিত ভঙ্গিতে টেলিফোন বের করে দিলেন। তালাও খোলা হলো। আমি ডায়াল করতে করতে বললাম, মিথ্যা কথা বলবেন না ভাই। ছোটোখাটো মিথ্যা বলতে বলতে পরে অভ্যাস হয়ে যাবে। একদিন দেখবেন ক্রমাগত মিথ্যা বলছেন। এই যে নাম্বারটা ডায়াল করছি, ওদের যখন বলবো পাশের পাশে রফিককে একটু ডেকে দিন, ওরা বলবে এখন সম্ভব হবে না। ওরা একটা মিথ্যা কথা বলবে, যে কারণে ওদেরকে রাজি করানোর জন্য আমাকে একটা মিথ্যা কথা বলতে হবে। মিথ্যা নিয়ে আসে মিথ্যা, সত্য জন্ম দেয় সত্যের। বুঝতে পারছেন তো ভাই সাহেব? হ্যালো হ্যালো। ওপাশ থেকে অল্প বয়সী মেয়ের গলা পাওয়া গেল, রিনরিনে মিষ্টি গলা। আপনি কাকে চাচ্ছেন? তোমাদের পাশের বাড়ির রফিককে, যার মা মারা গেছেন। ওনাকে তো ডাকা যাবে না, আমাদের বাসায় এখন কাজের লোক নেই। কাজের লোক কখন আসবে, অর্থাৎ কখন টেলিফোন করলে রফিককে ডেকে দেওয়া যাবে? আমাদের কাজের লোক তো ছুটিতে দেশে গেছে, কবে আসবে কে জানে। তাহলে তো তোমাদের খুব সমস্যা হলো। আপনি কে? আমি একজন অকাজের লোক। শোনো খুকি, এই বয়সে মিথ্যে কথা বলা শুরু করেছো কেন? রফিককে ডাকা যাবে না এটা সরাসরি বলে দিলেই ঝামেলা চুকে যায়। মাঝখান থেকে মিথ্যা করে কাজের লোকের কথা বলছো। আমি তো মিথ্যা বলছি না। বেশ, ধরে নিলাম মিথ্যা বলছো না। সত্যি তোমাদের বাসায় কাজের লোক নেই। তাহলে তো তুমি চট করে তাকে খবরটা দিতে পারো, পারো না? না, পারি না, কারণ আমার চিকেন পক্স, আমাকে মশারির ভেতর থাকতে হয়। খুকি, আবার মিথ্যা কথা বলছো। একটা মিথ্যা বললে 10টা মিথ্যা বলতে হয়। কাজের লোক দিয়ে শুরু করেছো, এখন চলে এসেছো জলবসন্তে। আরও খানিকটা কথা বললে আরও মিথ্যা বলবে। মেয়েটি খিলখিল করে হেসে ফেলল। হাসিটা শুনে ভালো লাগলো। এত আন্তরিক ভঙ্গির আনন্দময় হাসি অনেকদিন শুনিনি। সঙ্গে সঙ্গে মন ভালো হয়ে গেল। মাথার যন্ত্রণা চট করে অনেকটা কমে গেল। আমি কোমল গলায় বললাম, হাসছো কেন খুকি? আপনার পাগলামি ধরনের কথাবার্তা শুনে খুব মজা লাগলো, এই জন্য হাসছি। আপনি ধরুন, আমি রফিক ভাইকে ডেকে দিচ্ছি। মেয়েটি আরও খানিকক্ষণ হাসলো। হাসতে হাসতে বলল, আমাকে খুকি খুকি করছেন, এই জন্য খুব মজা লাগলো। আমি মোটেও খুকি না, মেডিকেল কলেজে 5th ইয়ারে পড়ি, এবং আমার সত্যি সত্যি চিকেন পক্স। বাসায় শুধু যে কাজের লোক নেই তাই না, কেউ নেই, সবাই বিয়ে বাড়িতে গেছে। আমার খালাতো বোনের বিয়ে। আমার কথা কি সত্যি বলে মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। ধরে থাকুন, আমি ভাইয়াকে ডাকছি। তাকে ডাকতে হবে না, তাকে শুধু একটা খবর দিয়ে দেবেন যে তার চাকরির ঝামেলা মিটেছে, সেজন্য কালই অফিসে যায়। আর আপনি দয়া করে আমাকে ক্ষমা করবেন। আপনাকে ক্ষমা করা হলো। মেয়েটা আবারও হাসছে। আমি টেলিফোন রিসিভার নামিয়ে রাখলাম। মাথার যন্ত্রণা পুরোপুরি চলে গেছে।
আমি ফার্মেসির কর্মচারীর দিকে তাকিয়ে মধুর ভঙ্গিতে হাসলাম। সে শিউরে উঠল। আমি বললাম, কই, ঘুম তো আসছে না। আরও 2টো হিপনল দিন, 1 গ্লাস পানি নিয়ে আসুন। আরেকটা কথা ভাই সাহেব, আপনার দোকানে আজ ঘুমাবো বলে স্থির করেছি। আপনি কি কোনো বেঞ্চ টেঞ্চ দিতে পারবেন? ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাইয়ে দেওয়ার বিপদ দেখলেন? মোবারক হোসেন সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর। নিধু বৈরাগী হত্যা মামলা, 4 বছর আগের হত্যাকাণ্ড। নিধু বৈরাগীর ছোট ভাই নিতাই বৈরাগী 4 বছর পর মোবারক হোসেনকে আসামি করে মামলা করেছেন। মামলা তদন্তের ভার দেওয়া হয়েছে সিআইডি পুলিশের উপর। তদন্তকারী অফিসার সাংবাদিকদের বলেছেন, তদন্তের গতি সন্তোষজনক। এমন সব এভিডেন্স পাওয়া গেছে যা এত সহজে চট করে পাওয়া যায় না। মোবারক হোসেন সাহেবকে জেল হাজতে পাঠানো হয়েছে। তার জামিনের আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। ওই বাড়িতে আমার যাওয়ার নিষেধ, তবু একদিন গেলাম। বাড়ির গেটে তালা ঝুলছে, বিরাট তালা। বাড়ির লোকজন কোথায় কেউ কিছু বলতে পারল না। কোথায় গেলে খোঁজ পাওয়া যাবে তাও কেউ জানে না। মানুষজন না থাকলে অতি দ্রুত বাড়ির মৃত্যু ঘটে। বাড়ির আশেপাশে দাঁড়ালেই গা ছমছানোর ভাব হয়। বাড়ির সামনে পান সিগারেটের দোকানের ছেলেটা বলল, উনার দেশের বাড়িতে যান, ওইখানে খোঁজ পাইবেন। দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লার কোথায়? তা তো ভাইজান জানি না। বাড়ি তালা বন্ধ থাকে, কেউ খোঁজ নিতে আসে না? মন্ত্রী সাহেবের মেয়ে একদিন আসছিলেন, খুব কান্নাকাটি করলেন। কবে এসেছিলেন? তাও ধরেন 1 সপ্তাহ। গুলশানে কোনো এক ক্লিনিকে ওনার স্ত্রী ছিলেন। গুলশান এলাকায় যত ক্লিনিক ছিল সব খুঁজলাম। মোবারক হোসেন সাহেবের স্ত্রী তার কোনোটিতেই নেই, কোনোদিন নাকি ছিলেনও না। এদের কোনো খোঁজ বের করার একমাত্র উপায় হলো মোবারক হোসেন সাহেবের সঙ্গে দেখা করা। সেটাও কি করে সম্ভব তাও বুঝতে পারছি না। জেলখানার গেটে গিয়ে যদি বলি আমি প্রাক্তন মন্ত্রী মোবারক হোসেন সাহেবের সঙ্গে দেখা করতে চাই, তাহলে তারা যে খুব আনন্দের সঙ্গে আমাকে ভেতরে নিয়ে যাবে তা মনে করার কোনো কারণ নেই। নারায়ণগঞ্জ থানার ওসি সাহেবকে টেলিফোন করলাম, উনি যদি কোনো সাহায্য করতে পারেন। ভদ্রলোক বিমর্ষ গলায় বললেন, আমি সামান্য ওসি, আমার স্থান চুনোপুটিরও নিচে, আর এই মামলা রুই কাতলের মামলা। দেখা করতে পারবেন বলে মনে হয় না, তবু চেষ্টা করে দেখি। কি করতে হবে বলুন তো? নিয়মকানুন আমি ঠিক জানি না। ডিআইজি প্রিজনকে অ্যাড্রেস করে দরখাস্ত করতে হবে। কেন দেখা করতে চান, আসামির সঙ্গে আপনার সম্পর্ক কি, সব দরখাস্ত থাকতে হবে। আমি খোঁজখবর করে একটা দরখাস্ত না হয় আপনার জবানিতে লিখে দিয়ে আসি। এতটা কষ্ট আপনি করবেন? অবশ্যই করব। আপনি বিকেলে আপনার মেসে থাকবেন, আমি সব তৈরি করে নিয়ে আসব। কাজ হবে কি না তা কিন্তু জানি না। আপনাকে অনেক ধন্যবাদ, তাহলে রাখি। 1 সেকেন্ড হিমু সাহেব, আপনি কি 2 মিনিটের জন্য আমার স্ত্রীকে একটু দেখতে যাবেন? ওকে ঢাকা মেডিকেল কলেজে ক্যান্সার ওয়ার্ডে ভর্তি করিয়েছি। এখন সে একেবারে শেষের অবস্থায় আছে। আমি দিনরাত প্রার্থনা করি শেষটা যেন তাড়াতাড়ি আসে। আমি নিজেই সহ্য করতে পারছি না। হিমু সাহেব, ভাই যাবেন? আমি আমার স্ত্রীকে আপনার কথা বলেছি। আসুন একসঙ্গে যাব। ও এখন কথা বলতে পারে না, কিছু জিজ্ঞেস করলে লিখে জবাব দেয়। আমি ওনাকে কি বলবো? আপনাকে কিছু বলতে হবে না, আপনি পাশে কিছুক্ষণ থাকলে ওর ভালো লাগবে। আপনার সম্পর্কে আমি ওকে বলেছি। কি বলেছেন? তেমন কিছু না, বলেছি আপনি সাধক প্রকৃতির মানুষ। আপনি পাশে দাঁড়ালেই ও সাহস পাবে। অন্য একটা জগতের যাত্রা, সে যাচ্ছেও একা একা, খুব ভয় পাচ্ছে। ওসি সাহেবের গলা ধরে এলো, কথা জড়িয়ে এলো। আমি শান্ত স্বরে বললাম, ওসি সাহেব, আপনি কাঁদছেন নাকি? ভদ্রলোক সঙ্গে সঙ্গে স্বাভাবিক গলায় বললেন, কাঁদছি না, আমরা পুলিশ, এত সহজে কাঁদলে কি আমাদের চলে? ভদ্রমহিলা বোধহয় ঘুমোচ্ছিলেন। ওসি সাহেবকে নিয়ে পাশে গিয়ে দাঁড়াতেই তার ঘুম ভাঙল। ভদ্রমহিলা এককালে রূপবতী ছিলেন কি ছিলেন না আজ তার কিছুই বোঝার উপায় নেই। কুৎসিত চেহারা, মাথায় কোনো চুল নেই, মুখের চামড়া শুকিয়ে হাড়ের সঙ্গে লেগে গেছে। একটা জীবন্ত মানুষ পড়ে আছে নোংরা শুকনো মাংসের দলার মতো। প্রকৃতি এর সব কিছু কেড়ে নিয়েছে। কি ভয়াবহ নিষ্ঠুরতা! কিন্তু সব কি নিতে পেরেছে? এই ভদ্রমহিলার চোখের দিকে তাকিয়ে চমকে গেলাম। কি সুন্দর চোখ! শুধু পৃথিবীর নয়,
অনন্ত নক্ষত্রবৃদ্ধির সমগ্র সৌন্দর্য এই দুই চোখে ছায়া ফেলেছে। এত সুন্দর চোখ কোনো মানবের হতে পারে না। আমি তার চোখের দিকে তাকিয়ে হাসি মুখে বললাম, রানু আপা কেমন আছেন? ভদ্রমহিলা একটু চমকালেন, তারপর স্বাভাবিক হয়ে গেলেন। তিনি হাসলেন। তার সেই হাসি মুখে ধরা পড়ল না, চোখে ধরা পড়ল। ঝিকমিক করে উঠল চোখ। আমি বললাম, রানু আপা, আপনার চোখ এত সুন্দর কেন বলুন তো? এত সুন্দর চোখ মানুষের থাকা উচিত না, এটা অন্যায়। ভদ্রমহিলা বালিশের নিচ থেকে হাতড়ে হাতড়ে নোটবই বের করলেন, পেন্সিল বের করলেন। অনেক সময় নিয়ে কি যেন লিখলেন। বাড়িয়ে দিলেন সেই লেখা। অস্পষ্ট হাতের লেখায় তিনি লিখেছেন, কেমন আছো ভাই? আমি বললাম, আমি ভালো আছি। আপনিও কিন্তু ভালো আছেন। আমি আপনার চোখ দেখেই বুঝতে পারছি। শারীরিক কষ্ট আপনি জয় করেছেন। তিনি আবার নোটবই হাতে নিলেন। আমি বললাম, আপা আপনাকে কিছু বলতে হবে না। আপনার চোখের দিকে তাকিয়ে আমি আপনার কথা বুঝতে পারছি। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনি চাচ্ছেন আমি যেন আপনার কপালে হাত রেখে একটু প্রার্থনা করি। কি ঠিক বললাম না? আমি আপনার কপালে হাত রাখছি। প্রার্থনা কিন্তু করব না আপা। প্রার্থনা আপনার প্রয়োজন নেই। তার চোখ ভিজে উঠল। বাচক থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে গিয়েও পড়ছে না। দীর্ঘ আখি পল্লবের কোণায় মুক্তার মতো জমে আছে। আমি বিস্মিত হয়ে লক্ষ্য করলাম, এই মহিলার চোখের ভাষা আমি সত্যি সত্যি পড়তে পারছি। ঈশ্বর তার মুখের ভাষা কেড়ে নিয়ে আবার ফিরিয়ে দিয়েছেন চোখে। ভদ্রমহিলার চোখ খুব সুন্দর করে আমাকে বলল, ভাই আমি সারাক্ষণ একা থাকি। এটাই আমার কষ্ট, অন্য কোনো কষ্ট নেই। তুমি কি জানো যেখানে যাচ্ছি সেখানেও কি আমাকে একা থাকতে হবে? আমি নিচু গলায় বললাম, আপা আমি জানি না। আমি আসলে কিছুই জানি না। জানার জন্য এর কাছে ওর কাছে যাই, তারাও জানে না। আপনি যদি কিছু জানেন আমাকে জানিয়ে যান। তিনি হাসলেন। তার চোখ ঝিকমিক করে উঠল। ওসি সাহেব বললেন, হিমু ভাই আসুন আমরা যাই। ওসি সাহেবের চোখ ভেজা, কিন্তু গলার স্বর স্বাভাবিক। হাসপাতালের বাইরে এসে আমি বললাম, আপনি কি আপনার স্ত্রীর চোখের ভাষা পড়তে পারেন? আগে পারতাম না, কিছুদিন হলো পারছি। আগে ভাবতাম মনের ভুল, উইশফুল থিঙ্কিং। এখন বুঝছি মনের ভুল না, চোখ দিয়ে মানুষ আসলেই কথা বলতে পারে। হিমু সাহেব। জি। অনেক দিন আপনার সঙ্গে দেখা হবে না। আমাকে বদলি করা হয়েছে চিটাগাং হিল ট্রেক্টে। আমি আমার স্ত্রীর মৃত্যুর জন্য অপেক্ষা করছি। ও মারা যাবার পরপরই চলে যাব। যদি কোনো দিন পাহাড় জঙ্গল দেখতে ইচ্ছা করে আসবেন আমার কাছে। আমার মনে থাকবে। আপনার কাগজপত্র সব তৈরি করে এনেছি। আপনি নাম সই করে আমার কাছে দিন, আমি জমা দিয়ে দেব। তবে মনে হচ্ছে লাভ হবে না। চেষ্টা করে দেখি। দেখুন, চেষ্টা করে দেখুন। কিছু হবে না জেনেও তো আমরা চেষ্টা করি। আপনি কি আবার হাসপাতালে যাবেন? জি না, বাসা চলে যাব। দুটো ছোট ছোট বাচ্চা আছে বাসায়। পুলিশের ছেলেমেয়ে হওয়া সত্ত্বেও এরা অসম্ভব ভীতু। তারা মাকে দেখতে আসতে চায় না। চায়, আমি আনি না। আপনার কি মনে হয় আনা উচিত? ওদের যদি আসতে ইচ্ছা করে অবশ্যই আনা উচিত। চলুন ওসি সাহেব, কোনো একটা রেস্টুরেন্টে বসে এক কাপ চা খাই, চলুন। কিছু দূর এগুতেই রেস্টুরেন্ট পাওয়া গেল। চা খাওয়া শেষ হলো নিঃশব্দে। আমি কাগজপত্র সই করে দিলাম। বেশ কয়েকটা দরখাস্ত। একটি পাবলিক প্রসিকিউটরের কাছে, একটা ডিআইজি প্রিজনের কাছে, একটা মোবারক হোসেনের উকিলের কাছে। তিনি কাগজপত্র ব্যাগে রাখতে রাখতে বললেন, হিমু সাহেব আজ উঠি। আমি বললাম, চলুন আপনাকে খানিকটা এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দিতে হবে না, আপনি আমার জন্য অনেক করেছেন। তিনি দ্রুত পা ফেলে অদৃশ্য হয়ে গেলেন। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস দরজার ওপাশে, 3য় পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। গল্পকথন বা জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।